Uncle, can you get me back home safe? I'm very drunk. You don't worry. I'm here. I will take you to your home back safe. Uncle, I'm so drunk. একটা মেয়ে অসুস্থ ছিল, তুই তাকে বাড়ি পৌঁছে দিয়েছিস, সেটা তো বড় করে দেখার কিছু নেই। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তার কোনো ইন্টারেস্ট নেই আমি কি করি সেটা জানার। আমাকে কতটুকু সম্মান দেওয়া হয় সেটা মাপার জন্য জিজ্ঞেস করা হয়। আমি নিয়ে আসছি ওকে, আমি বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে আপনাকে কল করে দেবো, আপনি তখন করবেন, ঠিক আছে? আচ্ছা, এটাই সেই ক্যামেরা, তাই তো? এটাতেই রেকর্ড হয় সমস্ত ভিডিও। হ্যাঁ। কিভাবে এলো এই ভাবনাটা বলতে আমি তো প্রথম সেফটি মেন কনসার্ন। ক্যাবে যারা মানুষগুলো চড়ে তারা সবাই ভালো হবে বা ওয়েল বিহেভড হবে এটা আমরা আশা করতে পারি না। তো সেই জায়গা থেকে এবার যেহেতু ক্যাব চালাচ্ছি, প্রফেশন তো মানুষ ভালোভাবে দেখে না, তো কিছু ঘটে গেলে ডাইরেক্ট আমাদেরকেই দোষী বলে দেওয়া হয় বা ঘোষণা করে দেওয়া হয়। তো সেই জায়গাটা থেকে বাঁচতে নিজের সেফটির জন্য প্রথমে এটা নেওয়া। তারপর যেটা হলো, মানুষের সাথে প্রচুর কথা বলি আমি, আমার কথা বলা অভ্যাস, ভালো লাগে, কিছু জানতে পারি, কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ হয়, অনেক কিছু শিখতে পারি। তো ভাবলাম সেই জিনিসগুলো যদি আমি ক্যাপচার করে মানুষের মধ্যে তুলে দিতে পারি, একটু পজিটিভিটি যদি ছড়াই, তাতে করে হয়তো একটা ভালো জিনিস দিতে পারবো। তো সেইভাবেই ধারণাটা আর কি। এরকম কোনো ঘটনা কি ঘটেছে মানে যেটাতে আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে যে এই পেশাটাকে সম্মানের চোখে দেখা হয় না? হ্যাঁ, ঠিক কথা, কোথাও দেখা হয় না। শুধু এই প্রফেশন না, আমরা যেগুলো বলি, যখনই কোনো কাজকে দেখে আমরা বলি না যে কোনো কাজ ছোট হয় না, তো কিছু কাজ করা মানুষরা জানে। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, তার কোনো ইন্টারেস্ট নেই আমি কি করি সেটা জানার। আমাকে কতটুকু সম্মান দেওয়া হয় সেটা মাপার জন্য জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো আপনি রাস্তাঘাট বলুন, অফিস আদালত বলুন, কোনো একটা 5 স্টার হোটেলে ঢুকছি, সেখানে গেটের সিকিউরিটিরা আমাদের সাথে কথা বলার টোন পাল্টে যায়। রাস্তাঘাটে সিভিক হোমগার্ড এরা ধরলে, হ্যাঁ, আপনি তো দূরের কথা, তুমি পর্যন্ত আমাদের সাথে বলে কথা বলা হয় না, ধরা মাত্রই তুই তুকারি। কোথা থেকে আসে অডিসিটি? শুধুমাত্র আমি একটা ক্যাব চালাচ্ছি বলে। আমার ওইটাই যদি একটা প্রাইভেট গাড়ি হতো, এটাই যদি একটা প্রাইভেট গাড়ি হতো, সে আমার সাথে আপনি করে কথা বলতো। এই জিনিসগুলো ঘটে আমাদের সাথে, সত্যি কথা। কলকাতার বুকে আমরা যেমন আরজি করের মতো ঘটনা দেখেছি, হাসপাতালে যখন তরুণীর চিকিৎসক তিনি সুরক্ষিত নয়, সেই কলকাতায় আবার এমন চিত্র দেখায় যা দেখে মুগ্ধ হয় ওটা ভারতবাসী, ওটা নেটপাড়া। আমাদের সঙ্গে রয়েছেন মুন্না ভাই, এমবিবিএস নয়, মুন্না আজিজ, প্রাইমারি টেট উত্তীর্ণ। হ্যাঁ, তিনি ক্যাব ড্রাইভ করেন। সম্প্রতি তার একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। এক ড্রাঙ্ক তরুণী, তাকে তিনি সুরক্ষিতভাবে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এই কলকাতার বুকে আবার আমরা অনেক নৃশংস ঘটনা দেখেছি, কিন্তু মহিলাদের সঙ্গে এমন ঘটনা। তো আমরা কথা বলবো মুন্না আজিজের সঙ্গে। দাদা, আপনি টেট উত্তীর্ণ, কিন্তু ক্যাব ড্রাইভের কাজটা এখন করছেন অল্টারনেটিভ ভাবে। আপনার পরিচয়টা যদি প্রথমে দিতেন, সবাই জানতেও চান আপনার ব্যাপারে। আমি মুন্না আজিজ মল্লিক, 2014 টেট পাস আর 20-22 সেশনের ডিএলএড আমাদের। তারপরে 2014 টেট পাসের পর যেটা 16-17 যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটারও পার্ট ছিলাম, কিন্তু সেটা বিভিন্ন কারণে আমরা জানি সবাই মোটামুটি 14 টেট নিয়ে। সেটার পরের টেটটা আমি অ্যাটেন্ড করতে পারিনি পরের রিক্রুটমেন্টে, কারণ আমার ট্রেনিং কমপ্লিট ছিল না। তো লাস্ট যেটা প্রাইমারি শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট, 2022-এর রিক্রুটমেন্ট, তার পার্ট ছিলাম। পার্ট থাকার পর একটা আইনি জটিলতায় পর্ষদের নিজের ভুলে আমরা ফেসে যাই। তো একটা 12,000 সামথিং ভ্যাকেন্সি, সেটার 9,000কে নিয়োগ ওই সময়তেই দিয়ে দেওয়া হয়। মানে গত 2 বছর আগে আমাদেরই ব্যাচ, তারা সেম ব্যাচের যারা অ্যাপ্লিকেন্টস, তাদের 9,000কে ছেড়ে দেওয়া হয়, যেটা 2024 সালের ফেব্রুয়ারি মাসে। আর আমরা আটকে পড়ি একটা ছোট্ট আইনি জটিলতায়, যেটা পর্ষদের ভুলেতেই, সেটা আমরা কাটিয়ে উঠি এবছর 4 এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে নিয়োগ দিয়ে দিতে বলা হয়। তার সাথে নিয়োগটা দীর্ঘদিন আবার তারা যেন গড়িমসি করে, কোনোভাবেই আমাদেরকে নিয়োগ দেওয়া হয় না, প্যানেল পাবলিশ করা হয় না। আমরা সুপ্রিম কোর্টে বাধ্য হয়ে গিয়ে কন্টেম্প করি আগস্ট মাসে। সেপ্টেম্বরে তার জাজমেন্ট আসে। সেপ্টেম্বরে জাজমেন্ট এসে 42 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে 42 দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করো। তারা সেটাও করেনি। তারপর আবার শেষমেশ আমাদেরকে কন্টেম্প করতে হলো আপনার গত মাসে ডিসেম্বরে কন্টেম্পের জাজমেন্ট এলো 15 তারিখে। আগামী 9 জানুয়ারি 2026-এর মধ্যে নিয়োগ কমপ্লিট করে এর একটা কাউন্টার এফিডেভিট করে জমা দিতে বলেছে। আমরা দেখি এর মধ্যে কী করে, এখন 1 সপ্তাহ সময় আছে।
আর এই রিক্রুটমেন্টের সব থেকে ভালো দিকটা যেটা আমাদের, আমরা ক্যান্ডিডেট আছি মাত্র 2500 জন, আর ভ্যাকেন্সি রিমেনিং হচ্ছে আপনার এখনও 3000। হিসাব মতো 1:1 থেকেও কম যে রেশিওটা আমাদের হচ্ছে। সবাই নিয়োগ পেয়ে যাওয়ার কথা। আমরা সরকার তথা পর্ষদের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইব যে একটা দীর্ঘ বঞ্চনার পরে এই সুযোগ যখন এসছে, আমাদের মুখে সবার মুখে যেন হাজিটা ফোটে, সেদিকটা একটু নজর রাখতে। কিন্তু 3000 শূন্যপদ, হ্যাঁ। আপনারা 2500 আছেন, তারপরেও রিক্রুটমেন্ট হচ্ছে না। জানি না, এর কোনো উত্তর আমাদের কাছে নেই। আমরা পর্ষদের কাছে গেলে পর্ষদ বলে আমাদেরকে বিকাশ ভবন দেবে, শিক্ষা দপ্তর, তারপরে আমরা এটা করতে পারবো। আর শিক্ষা দপ্তরের কাছে গেলে বলে তোমাদের রিক্রুটমেন্ট অথরিটি তো শিক্ষা পর্ষদ, তোমরা তার কাছে যাও। সেখান থেকে শিক্ষা ব্যবস্থার যে হাল, আপনার কথাতে শোনা যাচ্ছে, কিন্তু নারী সুরক্ষার দিকটিও এই যে আপনি অল্টারনেটিভভাবে এখন ক্যাম্প ড্রাইভ করছেন, প্রশংসার বন্যা এখন এটাকে নিয়ে সমাজ মাধ্যমে, এটা নিয়ে কি বলবেন? প্রশংসার খুব একটা বিষয় হয়তো ছিল না যদি আমরা সমাজটাকে সেরকম রাখতে পারতাম। আমি এই জিনিসটা যখন হয়েছে প্রথম, আমি নিজে একটু হাওয়ায় উঠছিলাম, চারিদিক থেকে প্রশংসা আসছে, খুব ভালো লাগছিল। তো সেটা খুব কম সময়ের মধ্যে আমাকে গ্রাউন্ডেড করে দেয় আমার মাকে যখন ফোন করে আমি বলি যে এরকম হয়েছে, চারিদিকে আমার ভিডিও ছড়াচ্ছে, সবাই দেখছে, তুমি দেখেছো? তো মায়ের রিয়াকশান ছিল পুরো জিরো, যে কি হয়েছে তো আমি এখনও বুঝলাম না। একটা মেয়ে অসুস্থ ছিল, তুই তাকে বাড়ি পৌঁছে দিয়েছিস, সেটা তো বড় করে দেখার কিছু নেই, নর্মাল কর্তব্য মানুষের। তখন সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে খুব বেশি কিছু হয়তো আমি করিনি, হয়তো পুরুষ হিসাবে সমাজের স্ট্যান্ডার্ডটা একটু লো সেট করে ফেলেছি আমরা, যার জন্য খুব বেসিক হিউম্যান নেচারটা, হ্যাঁ অবশ্যই আমার কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় কাউকে বাড়ি পৌঁছে দেওয়া, কিন্তু একটু এক্সট্রা কেয়ার করতে হয়েছে। তাই হয়তো আমরা এক্সপেকটেশনটা হয়তো খুব কম করছি আজকাল, যার জন্য এই ছোট ছোট কাজগুলো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট হচ্ছে সবার মাঝে। কলকাতার নারী সুরক্ষার দিকটা নিয়ে বারবার প্রশ্ন উঠে যায়। তো কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষেরও বিভিন্ন শহরে আমরা দেখেছি এই যে তুল্যমূল্য বিচার করা হচ্ছে, যে কলকাতা কিন্তু এখনো সে অর্থে তার মানে সেটা আমরা এক অর্থে বলতেই পারি, কারণ হচ্ছে আমরা যদি এনসিআরবি ডেটা ফলো করি গত কয়েক বছর ধরে, তো সেটা দীর্ঘদিন ধরে আমরা দেখি কলকাতাকে সেফেস্ট সিটি হিসাবেই মানা হয় মেয়েদের ক্ষেত্রে। এবার গত বছর যে দুটো একটা ঘটনা আমাদের ঘটে গেছে এই শহরে, তারপরে এই ডেটাগুলোর ওপরে অনেকটা প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এবার তারপরেও সেগুলোকে কাটিয়ে দুটো একটা ঘটনা আর আমার শহরের চিত্রটা বদলে দিতে পারে না, মানুষের মানসিকতা বদলে দিতে পারে না। আর যখন একজন ক্যাব ড্রাইভার হিসাবে সেই ঘটনাগুলি ঘটে যাওয়ার পর কিছু ডিস্টার্বিং জিনিস, যেমন ক্যাবে কেউ বসে আমার লোকেশন শেয়ার করছে, আমার নাম, গাড়ির নাম্বার প্লেট কেউ শেয়ার করে দিচ্ছে, বা একটা সন্দেহের বাতাবরণ, তো সেটা খুবই ডিস্টার্বিং। কারণ আমরা কলকাতাকে এইভাবে দেখিনি কখনো। অ্যাজ এ ক্যাব ড্রাইভার আমি 5 বছর গাড়ি চালাচ্ছি, এই জিনিস আমি লক্ষ্য করিনি। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ডিস্টার্বিং ছিল, যে আমার পাশে বসে একটা মেয়ে নিজেকে সেফ বলে মনে করছে না, সেটা আমার জন্য খুব খারাপ, যে আমি সমাজটাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি। তো যখন এই জিনিসটা যখন ঘটলো, তখন আমার মনে হচ্ছিল যে কোথাও যদি ভিডিওটা দেওয়ার ওই একমাত্র ওটাই কারণ, যে এই বিশ্বাসটুকু বা এটুকু যদি আমি একটু ফিরিয়ে আনতে পারি, সবার মধ্যে একটু পজিটিভ যদি মেসেজ দিতে পারি আমার এটা দিয়ে, তো সেটাই চেষ্টা করেছি আমার দিক থেকে, খুব বেশি কিছু না। সোসাইটিকে কোনো মেসেজ দিতে চাইবেন? কারণ আপনি একটা কথা কিন্তু বারবার বলছেন যে স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় নামিয়ে এনেছি যে এই হ্যাঁ, মানে ভাবাচ্ছে। প্রথমে অ্যাপ্রিসিয়েশন যখন পাচ্ছিলাম তখন ভালো লাগছিল, কিন্তু যখন এটা বারবার রিপিটেডলি বিভিন্ন জায়গা থেকে, গোটা দেশ থেকে, কাশ্মীর টু কন্যাকুমারী যদি আমি বলি, সব জায়গা থেকে আমি গুড উইশেস পেয়েছি, মানে থ্যাংক ইউ এর মেসেজ পেয়েছি। কিন্তু যখন আমার মা আমাকে বললো যে তুই এমন কিছু করিসনি, এটা তো খুব নর্মাল কাজ একটা, কেন এত অ্যাপ্রিসিয়েট হচ্ছে, এটা তোর খুশি হওয়ার কি আছে, তখন আমাকে ভাবতে বাধ্য করছে যে কোথাও গিয়ে আমরা হয়তো আমাদের স্ট্যান্ডার্ডটা একটু লো সেট করে ফেলছি। সোসাইটিকে মেসেজ যেটা আমি বলবো, শুধু ক্যাব বলে না, কারণ গত বছরের আরজিকর কাণ্ডও ক্যাবে হয়নি, আর কসবা ল কলেজের কাণ্ডও ক্যাবে হয়নি। তো অ্যাজ এ ক্যাব ড্রাইভার আলাদাভাবে মেসেজ দেওয়ার কিছু নেই, বা আমার যারা ক্যাব বন্ধুবান্ধব আছেন, ক্যাব চালান যারা, তাদেরকে মেসেজ দেওয়ার নেই। যদি সমস্ত আমাদের পুরুষ সমাজ বা ছেলেদেরকে বলে, আমরা একটা কথা বলতে চাই, যে খুব ছোট্ট একটা এফোর্ট যেটা আমরা দিতে পারি, খুব বেশি কিছু আমি করিনি, কিন্তু আমার কর্তব্যের মাঝে আমাকে শুধু একটু এক্সট্রা কেয়ার করতে হয়েছে। তো এই এক্সট্রা এফোর্টটুকু যদি আমরা সবাই মিলে দিতে পারি, তাহলে হয়তো সমাজটা আরও একটু বেশি নিরাপদ হয়ে ওঠে মেয়েদের জন্য। আমাদের সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? কারণ আমরা যে ঘটনাগুলো দেখেছি, মানে আমরা যদি কলকাতার নিরিখে বলি, আরজিকরের ঘটনা হোক বা কসবা ল কলেজ, সরকারি প্রতিষ্ঠান, এখন সরকারের আর আমি কি বলি,
পুরোটাই এখন যেটা সবাই বলে আপনিও থাকে, একটা বিষয় মানে শিক্ষা ক্ষেত্রে আপনিও একটা চাকরির বিষয়ে আপনিও অলরেডি হ্যাঁ প্রকার আটকে রয়েছে। তো এবার এই যে এরকম একটা যে পরিস্থিতি, তো সরকারের ভূমিকা, সরকারের পদক্ষেপ কি হওয়া উচিত আপনি কি মনে করেন? একজন আমার মনে হয় সচেতন হ্যাঁ নাগরিক আরো হিসেবে। আরো একটু সচেতন হলে ভালো হয়। এটা সরকার বা পুলিশের সরকার দিক কি থেকে যথেষ্ট সক্রিয়, প্রশাসন কি যথেষ্ট সক্রিয়? যতক্ষণ না আমি নিজে সেই মুহূর্তের মধ্যে পড়ছি হয়তো অতটা বুঝতে পারবো না। এই জিনিসটা একটা মেয়ের দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলতে পারবো না। হুম, এবার অ্যাজ এ ক্যাব ড্রাইভার আমি যতটুকু দেখছি আমার খুব একটা খারাপ মনে হয়নি সেই জায়গা থেকে। হুম, এবার যারা আমরা বাইরে বার হচ্ছি তাদেরকেও একটু সতর্ক থাকাটাও দরকার। শুধুমাত্র সরকার বা পুলিশ বা যে খারাপ মানুষগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও দোষ না দিয়ে হুম, আমরা নিজেরাও যদি একটু সচেতন হই, আমি একদমই বলবো না যে ঘর থেকে বার হয়ে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, এরকম কিছু না। আমার লিমিটটা আমাকে একটু বুঝতে হবে। আর যখন আমি বন্ধু বান্ধবদের সাথে বার হচ্ছি সেই বন্ধু বান্ধবগুলোরও একটা নৈতিক দায়িত্ব থেকে যায় যে আমার যদি কোনো বান্ধবী থাকে বা বন্ধু থাকে তার সে যদি এই অবস্থায় থাকে তার সেফটি বা সিকিউরিটিটা একটু অ্যাসিওর করা। তো আপনি তো প্রাইমারি টেট উত্তীর্ণ, কিন্তু এই যে সরকারি বিভিন্ন যে প্রসিডিওর তার জন্য আপনার আটকে রয়েছে চাকরিটা, তার জন্যই কি অল্টারনেটিভ হিসেবে ক্যাব ড্রাইভ করছেন? হ্যাঁ, একরকম বলতে পারেন। আমি আগে যখন কলেজ করেছি বা কম্পিটিটিভ এক্সামগুলো যখন দিতাম তখন এসে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতাম। এবার সিকিউরিটি গার্ডের মাইনে এই শহরতলিতে কত সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো তাতে করে আমার ছোট ভাই এখন পড়াশোনা করছে, তার খরচা, বাড়িতে বাবা মা আছেন তাদের একটা এক্সপেন্স, আমি এই শহরে থাকি তার একটা এক্সপেন্স, সব মিলিয়ে তাতে আমার হচ্ছিল না। এবার পড়াশোনাটা চালুই ছিল, এবার তার সাথে যেহেতু আমি ড্রাইভিংটা আমার জানা ছিল আর একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করা যায় নিজের মতো করে, কোনো ফিক্স অফিস টাইম নেই, বাবা মা থাকেন কখনো এখানে কখনো বাড়িতে, মা বাড়িতে একা, মাঝে মধ্যেই যেতে হয়। আমার মনে হয় এটা কোনো কর্পোরেট বা বাকি কোনো অফিস হলে এই জিনিসগুলো, এই সুবিধাগুলো আমি পেতাম না, যেটা আমার নিজের ক্যাব চালিয়ে আমি যেটা করতে পারি। তো যার জন্য শেষমেশ একটা রাস্তা বেছে নেওয়া। আর ক্যাবটা তখন সেই সময় আমরা অনেকে জানি যে একটা গতিধারা বলে একটা স্কিম চলতো গভর্নমেন্টের, যে 1 লাখ টাকা সাবসিডি দিয়ে গাড়ি দেওয়া যায় শিক্ষিত বেকারদেরকে। সেই সুবিধাটা তখন আমি পেয়েছিলাম সরকারের থেকে, তো সেখান থেকে গাড়িটা নেওয়া। আর আস্তে আস্তে এখন তো মোটামুটি ফুল টাইমই হয়ে গেছে। কতক্ষণ দিনে কাজ করতে হয়, মানে একটা আমি মোটামুটি 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা। তো কি মনে হচ্ছে আপনার যদি মানে চাকরিটা হয়ে যায়, চাকরিটা ভালো হবে নাকি এটা বেটার? শিক্ষকতা একটা স্বপ্ন। হ্যাঁ, শিক্ষকতা শুধুমাত্র একটা চাকরি না, বহু মানুষের স্বপ্ন হয়। হ্যাঁ, আপনারা যেটা আমায় দেখছেন আজকে, যে আমি একটা সোসাইটিতে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, সেই মেসেজটা যদি আমি 5 বছর 4 বছর একটা স্কুলে থেকে একটা বাচ্চা যদি আমার সাথে থাকে, তার যে একটা মরালিটি বলুন আর একটা মূল্যবোধের শিক্ষা বলুন, সেটা যদি আমি দিতে পারি, আমার মনে হয় সমাজের প্রতি আরও বেশি কিছু দিতে পারবো। শিক্ষকতা করাটাই এখন আপনার ইচ্ছা? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। এটা আমি করছি, আমার পেট আছে, পরিবার আছে, কিছু করার নেই, কিন্তু শিক্ষকতার সুযোগ যদি আমি পাই আমি অবশ্যই সেটার দিকেই যাব। আর মানে কিভাবে এই ইচ্ছাটা তৈরি হলো, আপনার বেড়ে ওঠা এবং স্ট্রাগলটা যদি বলতেন, কারণ আপনি বলছিলেন যে আপনি কলেজে পড়ার সময় থেকেই স্ট্রাগল করছেন। হ্যাঁ, শিক্ষকতার যদি ইচ্ছাটা বলেন তাহলে লাইফে যত শিক্ষক পেয়েছি আমি শুরু থেকে, আমার প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, সেখান থেকে কলেজ থেকে কলেজের টিউশন বা তারপরে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আমাকে প্রতিজন যথেষ্ট হেল্প করেছেন। আর এই মূল্যবোধের শিক্ষাটা যদি আপনি বলেন, এই যে এমার্জেন্সি সময়গুলো, এগুলো আমার মনে হয় পুঁথিগত বিদ্যার থেকে আপনার এই মূল্যবোধ বা পারিবারিক শিক্ষা, এই জিনিসগুলো বেশি কাজে লাগে। তো কোনো না কোনোভাবে জীবনে চলার পথে প্রতিটা শিক্ষকের থেকে এই জিনিসগুলো আমি পেয়ে এসেছি। আমি এই কলকাতার মতো শহরে টিউশন করতে গিয়ে আমার অবস্থা দেখে, আমি এই সিকিউরিটি গার্ডের কাজ করি, রাত্রে টিউশন যাচ্ছি বা কলেজ যাচ্ছি, বহু শিক্ষক এমন আছেন যারা আমার ফিজ নেন, মাসের পর মাস ফিজ নেননি, বা কোনো এক সময় দিতে গেছি কম নিয়েছে। এই প্রতি পদে পদে হেল্পগুলো তারা আমাকে করেছেন। তো ওই জায়গায় থেকে তারা যে জিনিসগুলো কাজগুলো করতে পেরেছে, আমি যদি সেই জায়গায় যাই হয়তো আমিও সেই পথ অনুসরণ করে কিছুটা যদি সমাজের মধ্যে ফিরিয়ে দিতে পারি, সেই চেষ্টাটাই থাকবে। আপনার অন্যত্র বাড়ি বলছিলেন, কলকাতায় হ্যাঁ। এসে কাজ করেন? আমি এখন থাকি বর্তমানে ভবানীপুর, বালিগঞ্জ ওদিকটায়, সাউথে। বাড়ি আমার পূর্ব বর্ধমান। ওখানেই বেড়ে ওঠা? ওখানেই বেড়ে ওঠা, শৈশবটা ওখানেই, এইচএস বর্ধমান থেকেই। তারপর ওখান থেকে আপনার এই চলে আসা কলকাতা শহরে, একরকম পড়াশোনা ছেড়ে দিয়েই চলে আসা বলতে পারেন। এখানে এসে যখন দেখলাম রাত্রে কলেজ করার সুযোগ আছে, তখন ওই দিনের সকালে সিকিউরিটি গার্ডের কাজ, আর ওই রাত্রে শ্যামাপ্রসাদ কলেজ, আশুতোষ ইভিনিং যেটা,
সেই কলেজে আমার পড়াশোনা। মুনাদা, এরকম অনেক ছেলে মেয়ে রয়েছে যারা গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা আরও বেশি হায়ার স্টাডিজ করে কাজ নেই, কী করবে, এরকম কেউ গিগ ওয়ার্কার্স হিসেবে কাজ করছে, কেউ বা ক্যাব ড্রাইভার হিসেবে কাজ করছে, তাদের উদ্দেশ্যে কী বার্তা? তাদের যদি কোনো স্বপ্ন থাকে আমার মতো, আমি যেমন শিক্ষকতার স্বপ্ন দেখছি, তাদেরও যদি কোনো আলাদা করে এরকম ড্রিম থাকে, আমার মতে বলে সেটা থেকে সরে না আসাই ভালো। পরিশ্রম করতে হবে। আমরা যেসব ফ্যামিলি থেকে বিলং করি তাতে জন্মের পর থেকে আমাদের স্ট্রাগল, ঠিক আছে? তো সেটাকে খুব বেশি গ্লোরিফাই না করে, স্ট্রাগল যদি আমার থাকে তাহলে ওই খালি পেট আর খালি পকেটের থেকে বড় মোটিভেশন তো আর কিছু হয় না। সেটাকে নিয়ে আমার মনে বলে এগিয়ে গেলে তারা কিছু না কিছু করতে পারবে। শুরু না কোনো জায়গা থেকে শুরু তো করুক। আর যারা ক্যাব ড্রাইভ করেন, এরকম অনেকেই মানে পেশা হিসেবে ক্যাব ড্রাইভার, আপনার যে কাজটা, আপনি যেভাবে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন সেই মেয়েটিকে, এইরকম পরিস্থিতিতে পড়লে আরও অন্যান্য ক্যাব ড্রাইভাররা, তাদেরকে কিছু বলতে চান? আমি ওইটাই বললাম যে স্পেশালি ক্যাব ড্রাইভারদেরকে কিছু বলবো না, বলবে কেন আমাদেরকেই বলা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা বলতে অনেকে এই জায়গায় যে পরিস্থিতিটা আমি পড়েছিলাম, হয়তো পিছু ছাড়িয়ে নেওয়ার মতো একটা পরিস্থিতি, যে ফালতু ঝামেলায় যেতে যাবো না, এটা অনেকে করে। হয়তো কোনো এক সময় আমার মাথাতেও আসছিল, কিন্তু পরক্ষণে আবার এই যে শহরের যে কিছু ঘটনা নাড়িয়ে দিয়ে যায় না আমাদের। তারপরে নিউ টাউনের একটা ঘটনা আপনাদের মনে আছে কি জানি না, 2 বছর আগে এইরকমই এই টোটোতে এক মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক টোটোওয়ালা যেটা করেছিল। তো সেই রকমই কিছু যদি আমি ওনাকে রিফিউজ করে দেওয়ার পর, ট্রিপটা ক্যান্সেল করে দেওয়ার পরে এরকম যদি ওনার সাথে কিছু ঘটে যেত, আমি হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাই আমি যদি ক্যাব ড্রাইভারদের প্রতি মেসেজ দেওয়ার কথা বলেন, আমি সবাইকেই বলবো যে ভালো খারাপ সবাই আছে। আমরা খুব ভালো এক্সপিরিয়েন্স হয় ক্যাবে, আবার খুব খারাপ এক্সপিরিয়েন্সও হয়। হ্যাঁ, তো সবটাকে মিলিয়ে যদি আমাদের তরফ থেকে যেটুকু করা যায়, যতটুকু করা যায়, সমাজে যদি একটু কিছু আমরা ফিরিয়ে দিতে পারি আর 5টা মানুষকে যদি মোটিভেট করতে পারি, দেন আমার মনে হয় আমাদের অনেক কিছু পাওনা এটাতে।